দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আগামীকাল কিংবা পরশু দেশে এসে শপথ নিতে পারেন প্রফেসর ইউনূস। তবে আলোচনার ভিত্তিতে অন্যান্য উপদেষ্টাদের তালিকা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। অর্ণ গফরের সহায়তায় সুফিয়ান ফারাবির রিপোর্ট। দীর্ঘ ৬ ঘণ্টার রুদ্ধশ্বাস বৈঠকের পর বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গণমাধ্যমের সামনে তুলে ধরেন দীর্ঘ আলোচনার বিষয়বস্তু। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে ছাত্রদের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন। তবে বাকি উপদেষ্টাদের নাম এখনও চূড়ান্ত হয়নি। সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, ছাত্ররা যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায়। তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি, এটা একটা মুগ্ধ করার মতো। মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না আমরা এত ম্যাচিউরলি সব কিছু এত ডিল করতে পারি। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে। উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি, হোসেন জিল্লুর রহমান, সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি, বদিউল আলম মজুমদার, ডক্টর সলিমুল্লাহ খান ও অধ্যাপক আসিফ নজরুলের নাম শোনা যাচ্ছে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সময় বাসার সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় রায়েরবাগের পানি বিক্রেতা আব্দুর রহমান জিসান। স্বামীর মৃত্যুর শোক সইতে পারেননি স্ত্রী মিষ্টি আক্তার। 9 দিন পরই আত্মহত্যা করে স্বামীর ঠিকানায় পা বাড়ান মিষ্টি। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের নিয়ে আলাউদ্দিন আলীর ক্যামেরায় বিল্লাল হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের 5ম পর্বে থাকছে এই পরিবারের দুঃখগাথা। 20 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি ও রায়েরবাগ এলাকা। তখন পেটের দায়ে মহল্লার দোকানে পানি দিতে যাওয়াই যেন কাল হয়ে দাঁড়ায় আব্দুর রহমান জিসানের। রায়েরবাগ 2 নম্বর গলিতে শ্বশুরবাড়ির সামনেই গুলিবিদ্ধ হন জিসান। স্থানীয়দের মুখে উঠে আসে সেই দিনের ভয়াবহতার কথা। মানে ওই দিনকে এলাকাতারি গুলি হয়েছে, মানে যেদিকে আসছে এই মরছে, সোজা কথা। মানে এই এলাকায় 3-4 জনই আমরা এই হেন্ট্রি রুমে দিয়ে আমরা 3-4 জনের জানাজা দিয়েছি, 3-4 জন মারা গেছে। আর কুত্তা বিলে অসংখ্য মরছে এই দিনকে। কোনো সহিংসতাকারীকে উদ্দেশ্য করে গুলি করে নাই, এরা গুলি করছে সাধারণ জনগণ যারা চলাফেরা করতেছে তাদেরকেও গুলি করছে। যারা সহিংসতাকারী তারা কিন্তু উপরে ছিল। মৃত্যুর খবর পেয়ে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসেন জিসানের বাবা বাবুল সর্দার। দাফনের পর স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে আত্মহত্যা করেন জিসানের স্ত্রী। একই সঙ্গে দুজনকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবারটি। এ পর্যন্ত সরকারের দেশের জন্য আমি $87,900 আমি পাঠাইছি, আমার কাছে এভিডেন্স আছে। কিন্তু এই দেশ আমার ছেলের ডেড বডি পুরস্কার দিছে আমার একটাই সন্তান। আমি কাঁদতে পারতেছি না, আমি আর কত কাঁদবো জানি না। যদি আমার বিশেষ শেষ হয়ে যায় আমি বিদেশ যেতে পারবো না, আর বিদেশ যাইও আমি কাজ করতে পারবো কিনা আমি জানি না। ছেলের বউ অনেক মহব্বত করতো, আমার ছেলের অনেক ভালোবাসতো। ছেলের যে মারা গেছে এই শোকটা ও সহ্য করতে পারে না। আমি খাওয়ার কথা কয় কি জিসানের দিয়ে আসো, তারপরে আমি আমার মেয়ে কিছু দানা পানি গ্রহণ করে না। মেন রোডে যদি গেলে আমার জামাই মরতো তাহলে মনে করতাম হ্যাঁ আন্দোলনকারী হিসেবে মারা গেছে। এটা তো মহল্লার গলির মধ্যে একটা, এই জায়গায় আমরা কেমনে মনটারে বুঝতেই বলেন। প্রবাসী বাবার আক্ষেপ, রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের কাছে উপহার পেয়েছেন ছেলের লাশ। ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন এই প্রবাসী। দোকানে সে পানি সেল করতো, তার অপরাধটা কি ছিল আমি এর জবাব চাই। একটা মিনিটের ঝড়ে আমার জীবনটা তছনছ করে দিয়েছে 2টা পরিবার, আমার ছেলের বউ, আমার ছেলে। আমি এই বিচার জাতিসংঘের কাছে চাই, বা আমি এই আমার দেশের বিচার আমি আগে আমার দেশের জনগণের কাছে চাই, আমার প্রবাসী ভাইদের কাছে চাই। পুলিশ গুলি করার কারণে তো আমার মেয়ে আত্মহত্যা হইল, এই বিচার আমি কারো কাছে পাইলাম না। জিসান মিষ্টির 3 বছরের প্রণয়ে 14 মাস আগে পরিণয়ে রূপ নেয়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। 13 দিন ধরে নিখোঁজ ছিলেন কুমিল্লার ফয়সাল।
ইন্টারনেট বন্ধ থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের সন্ধান চেয়ে একটা পোস্টও করতে পারেনি ফয়সালের পরিবার। অবশেষে গত 1 আগস্ট পরিবার জানতে পারে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে তার মৃতদেহ। রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে ফয়সালের। কুমিল্লা থেকে আবুল খায়েরের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। সন্তানের মৃতদেহ কোথায় দাফন করা হয়েছে সেই খবরটা পর্যন্ত জানেন না দুঃখী এই মা। 13 দিন পর ছেলের খোঁজ তিনি ঠিকই পেয়েছিলেন, কিন্তু ফয়সালকে জানাতে পারেননি শেষ বিদায়। মায়ের বুকে তাই এত হাহাকার। শোকের ছায়া নেমে এসেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাচিসাইর গ্রামে। 19 জুলাই রাজধানীর উত্তরার আব্দুল্লাপুর। প্রতিদিনের মতো নিজের কর্মস্থল শ্যামলী পরিবহনের কাউন্টারে যাচ্ছিল ফয়সাল। তখনও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। ফয়সালের পরিবার জানায়, সন্ধ্যার পর তাকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। তার খোঁজ চেয়ে 28 জুলাই দক্ষিণখান থানায় জিডি করা হয়। এর 12 দিন পর 1 আগস্ট বিকেলে আঞ্জুমান মুফিদুল ইসলাম জানায়, বেওয়ারিশ হিসেবেই দাফন করা হয়েছে গুলিবিদ্ধ ফয়সালের মৃতদেহ। এত লাশের ভিড়ে ফয়সালকে কোথায় দাফন করা হয়েছে সেটাও জানাতে পারছে না কর্তৃপক্ষ। আমার ছেলে, আমার বউর ছেলে, আমার বউ আইনা দিতে হইব। আমার লাশ কই গেছে, আমার লাশ আইনা দিতে হইব। আইনা আমার কাছে পৌঁছাইতে হইব। আমার ছেলেরে কোন অন্যায়ে মারলো, আমি উপযুক্ত মতো আমি বিচার চাই। পরিবার জানায়, এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন ফয়সাল। সংসারের অভাব মেটাতে পড়াশোনার পাশাপাশি শ্যামলী পরিবহনের একটি বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন তিনি। তার এমন চলে যাওয়া মেনে নিতে পারছে না স্বজন ও প্রতিবেশীরা। অত্যন্ত ভালো একটা ছেলে ছিল, এমন কোনো গ্রামের কোনো লোক নাই যে ওকে বলতে পারে যে ও একটা খারাপ ছেলে অথবা কারোর সাথে বেয়াদবি করছে। যেহেতু সে মরে গেছে, তার ইনকাম করার মতো সোর্স আর নাই, তো সরকারের কাছে আমরা সহযোগিতা চাই। যেভাবে সরকার সহযোগিতা করলে সংসারটা টিকে থাকবে এবং বাঁচবে। ফয়সাল হত্যার বিচার চায় তার পরিবার ও এলাকাবাসী। সাইয়েদ মাহমুদ, RTV। নয়াপল্টনে আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দুপুর 2টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন। সমাবেশে সর্বস্তরের জনগণ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেবেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে পুলিশের নতুন মহাপরিদর্শক করা হয়েছে মোহাম্মদ মইনুল ইসলামকে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন আইজিপি নিয়োগের এই প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পিসিএস ক্যাডারের 12তম ব্যাচের কর্মকর্তা তিনি। এর আগে পদ থেকে সরিয়ে দেওয়া হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আলাদা প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন গতকাল মঙ্গলবার গণপরিবহন চলাচল শুরু হয়েছে। ঢাকার গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় দূরপাল্লার বাস। আজ সে সংখ্যা আরও বেড়েছে। একদিন আগে শিক্ষা প্রতিষ্ঠান সহ সব অফিস খুলে দেওয়া হলেও কর্মস্থলে যেতে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। তবে খোলেনি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। এছাড়া গতকাল খুলে দেওয়া হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে রাজধানীর বাংলা মোটর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, পথে ঘাটে সাধারণ মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন, আর বর্তমান পরিস্থিতিতে তাদের প্রত্যাশা কি বলছেন তারা? মালিহা, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের আজ কিন্তু দ্বিতীয় দিন, অর্থাৎ গতকাল কিন্তু রাস্তাঘাটের অবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে, যেহেতু গতকাল সকাল 6টার সময় কিন্তু কারফিউ তুলে নেওয়া হয়েছে এবং এরপর থেকে কিন্তু রাস্তাঘাটে গণপরিবহন চলাচল শুরু হয়েছে এবং ব্যক্তিগত গাড়ি যেগুলো আছে সেগুলোও কিন্তু চলাচল শুরু হয়েছে। তবে সে উপস্থিতি গতকাল কম থাকলেও আজ কিন্তু সে সংখ্যা কিছুটা বেড়েছে।
যদিও বলা চলে যে খুব বেশি বেড়েছে, এটা কিন্তু বলা চলে না, কেননা আজকেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে। কারণ গত কয়েকদিন ধরে টানা গুজবের কারণে কিন্তু অনেক মানুষই কিন্তু এক প্রকার মানসিকভাবে বিপর্যস্ত। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে যেহেতু মেট্রো রেল গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে, সে কারণে কিন্তু মিরপুর থেকে আসা যেসব যাত্রী রয়েছে, উত্তরা মিরপুর থেকে আসা যেসব যাত্রী রয়েছে, তাদের কিন্তু যাতায়াতে বেশ সমস্যাই হচ্ছে এবং তাদের বাসে আসতে গিয়ে কিন্তু বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে। এবং ঢাকার বিভিন্ন সড়কে কিন্তু বাস, মিনি বাস চলতে দেখা যাচ্ছে, এছাড়া অটোরিকশা, মোটরসাইকেলের চলাচলও কিন্তু চোখে পড়ছে বেশ। এবং আরেকটু কথা বলে, অন্যান্য দিনের তুলনায় কিন্তু গণপরিবহনের সংখ্যা আজ যেহেতু বেড়েছে এবং ব্যক্তিগত গাড়িতে চড়েও কিন্তু অনেকে কর্মস্থলে যাচ্ছেন। এবং এই যে ট্রাফিক ব্যবস্থাপনা, আজ গতকাল থেকে কিন্তু আপনি জানেন যে আনসার বাহিনীর সদস্যরা ট্রাফিক ব্যবস্থাপনায় দেখভাল করছেন এবং তারা কিন্তু আমরা এখানে এসে যেমনটি দেখছি বাংলা মোটর মোড়ে বেশ কয়েকজন আনসার সদস্য খুব তৎপরতার সাথেই কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাপনা সামলানোর চেষ্টা করছেন। এবং সেই সাথে কিন্তু কয়েকজন ছাত্রকেও দেখলাম তাদেরকে সহযোগিতা করছে এই যানবাহনের যে চলাফেরা যাতে কোনো রকম সমস্যা না হয় এই কারণে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এলিভেটেড এক্সপ্রেসওয়েও কিন্তু খুলে দেওয়া হয়েছে গতকাল থেকে, যদিও গতকাল কিছু সময়ের জন্য টোল ছাড়াই যানবাহন চলাচল করছিল, তবে আজ কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিন্তু টোল আদায় করা হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দূরপাল্লার বাসও কিন্তু চলাচল করছে। ঢাকা, ময়মনসিংহ বা ঢাকা, টাঙ্গাইল, উত্তরবঙ্গগামী রুটগুলোর কিন্তু দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে এবং বিভিন্ন টার্মিনাল থেকেও কিন্তু দেশের বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যাচ্ছে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু সেই সংখ্যা বেশ কম বলা চলে। এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক ফিরে আসায় কিন্তু আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে আসলে পথচারীরা বা সাধারণ মানুষ কি বলছেন, তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন এবং আরও দ্রুত যাতে এই অচল অবস্থা, মোটামুটি অচল অবস্থা থেকে সচল অবস্থায় ফিরে যাওয়া যায়, যাতে দ্রুত অর্থনীতির চাকা সচল হয় বা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যে স্বাভাবিক চলাফেরা সেটাও যেন স্বাভাবিক হয় এবং ঢাকা যেন আসলে ফিরে পায় তার চিরচেনা রূপ, সেটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং দূর থেকে যারা ঢাকা শহরে, ঢাকার বাইরে থেকে যারা ঢাকার ভিতরে অফিস করেন, তাদের কিছুটা সমস্যা গতকাল হলো। তারা যেমনটি বলছিলেন আজ কিন্তু তেমন তাদের চলাফেরা করতে তেমন একটা সমস্যা হচ্ছে না, যেহেতু দূরপাল্লার বাস চলাচল করছে এবং বাসে বা রাস্তাঘাটে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার ঘটনা এখনো পর্যন্ত কিন্তু ঘটেনি, সেই কারণে কিন্তু তারা বেশ স্বস্তি প্রকাশ করেছেন। তো মালিহা, এই ছিল আমার কাছে যাত্রী সাধারণের চলাচলের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম মহানগরীর কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা, বিস্তারিত জানাবেন আমাদের। যে মালিহা যেমনটি বলেছেন, আসলে চট্টগ্রামে সরকার পতনের পর দিন দিন স্বাভাবিক হতে শুরু করেছে। বিশেষ করে গতকালকে থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে এবং সেই সাথে অফিস আদালতও খুলেছে, যদিও শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতির সংখ্যা কিন্তু কম। আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলেছেন, তারা জানিয়েছেন আসলে গতকাল কোনো ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ছিল 4-5 জন। ধারণা করা হচ্ছে আজকে হয়তো উপস্থিতির সংখ্যা বাড়বে। তবে চট্টগ্রাম নগরীতে গণপরিবহনের চলাচলের সংখ্যা বেড়েছে এবং একই সাথে চট্টগ্রাম থেকে দূরপাল্লার যে যাত্রীবাহী বাস আসে সেই বাসগুলো চট্টগ্রাম ছেড়ে যাচ্ছে এবং বিভিন্ন গন্তব্যস্থল থেকে চট্টগ্রামে আসতে শুরু করেছে এবং সেই সাথে চট্টগ্রাম বন্দরের পণ্য নিয়মিত উঠানামা করছে এবং বন্দর থেকে পণ্যবাহী ট্রাকগুলো বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জেও কিন্তু নিয়মিত মাল আসছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মাল যাচ্ছে। এবং চট্টগ্রামে অফিস আদালত খুলেছে, যদিও অফিস আদালতে উপস্থিতির সংখ্যা কিন্তু গতকালকে কম ছিল। ধারণা করা হচ্ছে আজকে হয়তো উপস্থিতির সংখ্যা বাড়বে এবং একই সাথে চট্টগ্রামে 6 শতাধিক গার্মেন্টস রয়েছে। গতকালকে কিন্তু এই গার্মেন্টসগুলি খোলা হয় নাই, আজকে এই গার্মেন্টসগুলোকে খোলা হবে বলে ধারণা করা হচ্ছে এবং এই ধারণা না, আসলে এই গার্মেন্টসগুলো আজকেই খুলবেন বলে জানিয়েছেন বিজেপির পক্ষ থেকে এবং যারা গার্মেন্টস ওয়ার্কার আছে তাদেরকে কাজে যোগ দিতে বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এবং চট্টগ্রাম নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু সেনাবাহিনীর টহল দিচ্ছেন এবং একই সাথে ট্রাফিক ব্যবস্থা নাই বললে চলে, সেই ট্রাফিক ব্যবস্থার কাজ করে যেতেন শিক্ষার্থী এবং আনসার সদস্যরা এবং কোথাও কিন্তু কোনো ধরনের এখন সমস্যা নেই। তবে ঠিকমতো চলছে চট্টগ্রাম নগরী, সব কিছু শান্ত আছে এবং অফিস আদালতের উপস্থিতির সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মালিয়া, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।
উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী কোনো ট্রেনের যাত্রাবিরতি নেই হিলি স্থলবন্দর রেল স্টেশনে। প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন স্থানীয় জনসাধারণ সহ বন্দর ব্যবহারকারীরা। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো সুফল পাননি স্থানীয়রা। দ্রুত হিলি রেল স্টেশনে ঢাকাগামী ট্রেন সহ পণ্যবাহী ওয়াগনের যাত্রাবিরতি কার্যকর করার দাবি স্থানীয়দের। দিনাজপুরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যছবিতে নাদিরা সুলতানার রিপোর্ট। দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে বছরে সরকারের রাজস্ব আসে 400 থেকে 500 কোটি টাকা। ভারত বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রী পারাপার ও আমদানি রপ্তানি কাজে বন্দরে প্রতিদিনই শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কোনো ট্রেনের যাত্রাবিরতি না থাকায় বিপাকে বন্দর ব্যবহারকারীরা। কিছুদিন আগেও এ রেলওয়ে স্টেশনে ওয়াগনের মাধ্যমে বিভিন্ন পণ্য আসলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। এতে কষ্টে দিন পার করছে শ্রমিকরা। এই ট্রেনটা বন্ধ হয়েছে বিজিবির কারণে। এতগুলা লোকের অনাহারে রাখলো, আমার এটাতে কি যে বলবো, বলার ভাষা নাই। লোড আনলোড এখানে ওয়াগনের বন্ধ করে দিছে, যার জন্য এই লোকগুলো আমাদের এখানে অনেক কর্মসংস্থান বেকার হয়ে গেছে। হিলিতে আসতে হয় তাহলে আমাদের পার্শ্ববর্তী বিরামপুর, পাঁচবিবিতে নামতে হয়। পাঁচবিবি, জয়পুরহাট এগুলো স্টেশন থেকে আমাকে টিকিট কাটতে হচ্ছে আর কি। এক্ষেত্রে আমার একটা হয়রানি হয়ে যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে কয়েক দফা ধর্ণা দিয়েও সুফল না পাওয়ার অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। কর্তৃপক্ষকে বারবার জানানোর চেষ্টা করেছি এবং চিঠি দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা এই বিষয়টি নিয়ে সর্বশেষ আমরা জানানোর চেষ্টা করেছি। যাত্রীদের দুর্ভোগের বিষয়টি স্বীকার করেন স্টেশন মাস্টারও। শুধুমাত্র বরন্দ তিতুমির এক্সপ্রেস ট্রেনের টিকিটই এখানে পাওয়া যায়, অন্য কোনো ট্রেনের টিকিট পাওয়া যায় না। বর্তমানে হিলি রেলওয়ে স্টেশন হয়ে চলাচল করছে ঢাকা পঞ্চগড় ও রংপুরগামী আন্তনগর সহ 12টি ট্রেন। স্টেশনটির অবকাঠামো উন্নয়ন সহ ঢাকাগামী সব ট্রেনের যাত্রাবিরতির দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রানিং মেট হিসেবে টিম ওয়ালসকে বেছে নিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী কামালা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার কামালা তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঘোষণা করেন। মিনেসোটা রাজ্যের গভর্নর ও হাই স্কুলের সাবেক শিক্ষক টিম ওয়ালস। রানিং মেট টিম ওয়ালস ও কামালা হ্যারিস নিজেদের প্রথম যৌথ নির্বাচনী সভায় বিরোধী দলীয় প্রার্থী ডোনাল্ডকে আক্রমণ করেছেন। এদিন টিম ওয়ালস দেশের প্রতি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের অঙ্গীকার ও হোয়াইট হাউসে তার আগের রেকর্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেন, ডোনাল্ড ট্রাম্প জনসেবা চাইতে নিজেকে নিয়েই বেশি ব্যস্ত। গাজা উপত্যকার কেন্দ্রীয় এলাকা এবং খান ইউনিসের পশ্চিমাঞ্চলে ঘন ঘন বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এ ঘটনায় 30 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ধ্বংস হয়ে গেছে বসতিসহ দেইর আল বালার অনেক আশ্রম তাঁবু। ইসরায়েলি বর্বরতায় উপত্যকাটিতে এ পর্যন্ত নিহত হয়েছে 39,650 এরও বেশি ফিলিস্তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর নিজেদের নতুন রাজনৈতিক প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করেছে হামাস। অন্যদিকে এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক বিভাগের মুখপাত্র ডানিয়েল হাগারি জানায়, ইয়াহিয়া সিনওয়ারকেও হত্যার জন্য ইসরায়েল প্রতিজ্ঞাবদ্ধ। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।